লেখিকা সুপ্রিয়া ঘোষের মায়ের জন্মদিন। মা, এই নীল রঙের ধনেখালি তাঁতের শাড়িটা একবার গায়ে ফেলে দেখো তো কেমন লাগছে। তিতলি অফিস থেকে ফিরেই হ্যান্ডব্যাগটা সোফায় রেখে শাড়ির প্যাকেটটা খুলে সরাসরি শাশুড়ির কোলের ওপর মেলে ধরল। লীলা দেবী তখন ড্রয়িং রুমের এক কোণে বসে ডাল বাজছিলেন। আচমকা তিতলির এই কাণ্ডে তিনি একটু থতমত খেয়ে গেলেন। চশমাটা ঠিক করতে করতে শাড়িটা হাতে নিলেন। ওনার চোখ দুটো মুহূর্তের জন্য চকচক করে উঠলেও পরক্ষণে গলায় একটা সংকোচ আর অপরাধ বোধ ফুটে উঠল। তিনি শাড়িটা গুটিয়ে তিতলির দিকে বাড়িয়ে দিয়ে বললেন, আবার শাড়ি আনলি তিতলি? এই তো গত মাসেই মাইনে পেয়ে একটা জামদানি এনে দিলি। কেন মিছিমিছি এত টাকা নষ্ট করিস তোরা বলতো? এখনই তো তোদের সেভিংস করার সময় মা। এরপর যখন সংসার আরও বাড়বে, বাচ্চা কাচ্চা হবে, তখন তো শুধুই খরচ। তখন এই দুহাতে ওড়ানো টাকা কোথায় পাবি? তিতলি আলতো করে শাশুড়ির কাঁধে হাত রেখে হেসে ফেলল। ওনার হাতের ডালের বাটিটা একপাশে সরিয়ে রেখে মেঝেতেই ওনার পায়ের কাছে বসে পড়ল। ওনার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আরে ধুর মা, তুমি সবসময় শুধু ভবিষ্যতের চিন্তা করে বর্তমানটা নষ্ট করো। জীবনে ছোট ছোট মুহূর্তগুলোতে সুখে থাকাটাই তো আসল কথা, তাই না? টাকা পয়সা ব্যাংকে জমিয়ে কি হবে যদি আমার সামনের কাছের মানুষগুলোকেই একটু খুশিতে না রাখতে পারি? আর আমি তো এভাবেই সবার মুখে হাসি দেখে সবাইকে ভালোবেসে জীবনটা কাটিয়ে দিতে চাই মা। তুমি শুধু শুধু চিন্তা করো না তো। লীলা দেবী শাড়িটার নরম সুতোর পাড়টায় হাত বোলাতে বোলাতে একটা দীর্ঘশ্বাস ফেললেন। ওনার চোখের কোণটা কেমন যেন একটু ভিজে উঠল। তিতলির এই নিঃশর্ত ভালোবাসা ওনার বুকের ভেতরটা কেমন যেন হালকা করে দেয়। ওনার মনে পড়ে গেল এই বাড়িতে কাটানো নিজের প্রথম দিনগুলোর কথা। অর্ক তখন খুব ছোট। তিতলিকে দেখে ওনার মনে হলো সত্যি মানুষে মানুষে কত তফাৎ হয়। ওনার নিজের জীবনটা তো কেটেছে একেবারে অন্য রকম ভাবে। ঠিক এই সময় অর্ক ড্রয়িং রুমে ঢুকলো, এক হাতে ল্যাপটপ আর অন্য হাতে এক গাদা অফিসের ফাইল। ও ফাইলগুলো টেবিলের ওপর রাখতে রাখতে বলল, মা, তিতলি একদম ঠিক কথা বলেছে। আর ও যখন একবার বায়না ধরেছে তোমাকে ওটা পড়তেই হবে। তুমি তো নিজের জন্য কোনোদিন কিছু মুখ ফুটে চাওনি মা। আমি চাকরি পাওয়ার পর থেকে যতটুকু পারি তোমার ওই ছোট ছোট শখগুলো পূরণ করার চেষ্টা করি। কিন্তু তুমি তো তাও নিজে থেকে কিছু বলবে না। তিতলি আসার পর তাও তোমার আলমারিতে দুটো নতুন ভালো শাড়ি ঢুকেছে। অর্ক জামা কাপড় ছাড়তে ভেতরের ঘরে চলে যেতেই লীলা দেবী তিতলির হাতটা আরও শক্ত করে নিজের হাতের মুঠোয় চেপে ধরলেন। ওনার গলাটা আবেগে একটু ভারী হয়ে এলো। ঘরের দেওয়ালের দিকে তাকিয়ে পুরনো স্মৃতির পাতা ওল্টাতে ওল্টাতে বললেন, জানিস তিতলি, আজ তোকে একটা কথা বলি। আমার বাপের বাড়ি খুব গরিব ছিল রে মা। 4 বোনের বিয়ে দিতে গিয়ে বাবা প্রায় নিঃস্ব হয়ে পড়েছিলেন। আর সেই অপরাধে তোর শ্বশুর মশাই বা ঠাকুমা আমায় সহজে বাপের বাড়ি পর্যন্ত যেতে দিতেন না। একটু যেতে চাইলে কত খোঁটা শুনতে হতো। মনে বড় কষ্ট হতো তখন। একলা রান্নাঘরে দাঁড়িয়ে আঁচলে চোখ মুছতাম আর ভাবতাম, আমার যদি একটা মেয়ে হতো, সে অন্তত আমার এই বুকের ভেতরের দুঃখটা বুঝতো। তাকে নিয়ে আমি আমার সব অপূর্ণ ইচ্ছেগুলো পূরণ করতাম, তাকে সাজাতাম, তার সাথে গল্প করতাম। কিন্তু ভগবান আমার সেই ইচ্ছে পূরণ করেননি। কিন্তু তোকে এই বাড়িতে পাওয়ার পর আমার সেই আজীবনের আক্ষেপটা একেবারে ঘুচে গেছে রে মা। তুই আমার বউ মানুষ, তুই আমার পেটের মেয়ে। তিতলির বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। ও আর এক মুহূর্ত দেরি না করে শাশুড়ি মাকে শক্ত করে জড়িয়ে ধরল। ওনার কাঁধে মাথা রেখে বলল, তুমি যদি আমাকে মেয়ে ভাবো তাহলে আমিও তো তোমায় মা হিসেবেই পেয়েছি। আমি কিন্তু এই পৃথিবীর সবার থেকে সুখী মেয়ে জানো। কারণ বাকি মেয়েদের বিয়ের পর একটা মা কমে যায়, আর আমার দেখো এখন দুটো মা।
লীলা দেবী তিতলির পিঠে হাত বুলিয়ে দিতে লাগলেন। তিতলি মনে মনে এক অদ্ভুত প্রতিজ্ঞা করে বসল। অর্কর মুখে অনেক শুনেছে যে ওর মা সারা জীবন এই সংসারটুকুকে নিজের জগৎ বানিয়ে কাটিয়ে দিয়েছেন। শ্বশুর মশাইয়ের কড়া মেজাজের সামনে কোনোদিন মুখের ওপর একটা কথা বলেননি। কত অন্যায়, কত অবহেলা আর না পাওয়া মুখ বুজে সহ্য করেছেন। অর্ক চাকরি পাওয়ার পর প্রত্যেক সপ্তাহে মাকে নিয়ে একটু আধটু ঘুরতে যেত। এখন তিতলি আসার পর তিতলিও সেই দায়িত্বটা ভাগ করে নিয়েছে। কিন্তু তিতলি চায় এই মানুষটাকে এমন কিছু দিতে যা উনি নিজের জীবনে কোনো দিন পাননি। সেদিন রাতে সব কাজকর্ম শেষ করে তিতলি যখন ঘরে এলো, অর্ক তখন বিছানায় শুয়ে ফোনে কি যেন দেখছিল। তিতলি এসে অর্কর পিঠে একটা মৃদু ধাক্কা দিল। আচ্ছা অর্ক, একটা কথা বলো তো, মায়ের জন্মদিন কবে জানো? তিতলি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো। অর্ক ফোনটা সরিয়ে রেখে একটু মাথা চুলকে বেশ অপ্রস্তুত হয়ে বলল, না তো, আমি ঠিক বলতে পারবো না। মায়ের জন্মদিন কবে মানে কোনোদিন তো ওভাবে বাড়িতে চর্চাও হয়নি আর খেয়ালও করা হয়নি। তিতলি বেশ অবাক হয়ে বিছানায় সোজা হয়ে বসলো। কি বলছো কি অর্ক? তুমি নিজের মায়ের জন্মদিন জানো না? কেন, তোমার মায়ের জন্মদিন কখনো পালন হয়নি এ বাড়িতে? একটা কেক কাটা বা একটু ভালো মন্দ খাওয়া? না গো। অর্ক একটু নিচু গলায় সামান্য লজ্জিত হয়ে বলল, এ বাড়িতে আমার জন্মদিন ছাড়া আর কারো জন্মদিন ওভাবে কোনোদিন বড় করে হয়নি। বাবার জন্মদিনে মা বড়জোর নিজের হাতে একটু পায়েস রেঁধে দিত, ব্যাস ওইটুকুই। মায়ের জন্মদিনের দিন তো মা নিজেই ভুলে গেছে হয়তো। বাবাও কোনোদিন ওসব মনে রাখেনি বা রাখার প্রয়োজন বোধ করেনি, তাই আমারও আর জানা হয়নি। তিতলির মনের ভেতর একটা জেদ চেপে বসল। ও অর্কর দিকে তাকিয়ে একটু গম্ভীর গলায় বলল, ঠিক আছে, তোমায় আর মাথা চুলকে স্মৃতিশক্তি বাড়াতে হবে না। আমি নিজেই মায়ের আলমারি ঘেঁটে হোক বা কোনো ডকুমেন্টস দেখে হোক ডেটটা ঠিক জেনে নেব। এই বছর মায়ের জন্মদিনটা আমরা দুজনে মিলে এমনভাবে সেলিব্রেট করব যা মা সারা জীবন মনে রাখবে। মাকে একটা মস্ত বড় সারপ্রাইজ দিতেই হবে। অর্ক তিতলির হাতটা ধরে বলল, তুমি যা বলবে তিতলি, আমি তোমার সাথে আছি। মায়ের মুখে একটু হাসি ফুটলে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না। তিতলি মনে মনে প্ল্যান করতে করতে চোখ বন্ধ করলো। আগামী কয়েকটা দিন ওকে খুব সাবধানে চুপি চুপি কাজটা সারতে হবে। পরদিন সকাল থেকেই তিতলির মাথায় কেবল একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, কিভাবে শাশুড়ি মায়ের জন্মদিনের সঠিক তারিখটা জানা যায়। সকালে রান্নাবান্না আর অফিসের তাড়াহুড়োর মাঝেও ও সুযোগ খুঁজছিল। লীলা দেবী যখন স্নানে ঢুকলেন, তিতলি পা টিপে টিপে ওনার ঘরের আলমারির সামনে গিয়ে দাঁড়ালো। বুকটা দুরু দুরু কাঁপছিল ওর। যদি মা হঠাৎ চলে আসেন, কিন্তু মায়ের মুখে ওই অনাবিল হাসিটুকু দেখার জন্য এইটুকু ঝুঁকিও নিতেই পারে। আলমারির একদম ওপরের তাকে একটা পুরনো ফাইলে কিছু জরুরি কাগজপত্র রাখা ছিল। তিতলি সাবধানে ফাইলটা নামিয়ে পাতা উল্টাতে লাগলো। ওনার আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাস পেয়ে গেছে। তিতলির চোখ দুটো আনন্দে চকচক করে উঠল। আধার কার্ডে পরিষ্কার লেখা 8ই জুলাই। আজকে জুনের 21 তারিখ, তার মানে খুব বেশি দেরি নেই, আর মাত্র 17 দিন মোটে বাকি। তিতলি চটপট ফাইলটা আগের জায়গায় রেখে ঘরের বাইরে চলে এলো। ঠিক তখনই লীলা দেবী স্নান সেরে মাথা মুছতে মুছতে বললেন, কি রে তিতলি, ঘরে কিছু খুঁজছিলি মা? তিতলি একটু থতমত খেয়ে সামলে নিয়ে বলল, না না মা, ওই অর্কর একটা দরকারি রসিদ খুঁজছিলাম, পেয়ে গেছি। তুমি চুলটা ভালো করে মোছো, আমি টেবিলে খাবার দিচ্ছি। সেদিন অর্ক অফিস থেকে ফিরতেই তিতলি ওকে টেনে নিজের ঘরে নিয়ে গিয়ে দরজাটা হালকা করে ভেজিয়ে দিল। অর্ক
জামার বোতাম খুলতে খুলতে অবাক হয়ে বলল, কি ব্যাপার তিতলি, এত রহস্য কেন? কোনো নতুন প্ল্যান নাকি? তিতলি 2 হাত কোমরে দিয়ে বিজয়ের হাসি হেসে বলল, মিশন সাকসেসফুল মিস্টার অর্ক। তোমার মায়ের জন্মদিনের তারিখ আমি জোগাড় করে ফেলেছি। আগামী 8ই জুলাই মায়ের জন্মদিন। অর্ক এক মুহূর্ত থমকে গেল, তারপর ওনার মুখে একটা চওড়া হাসি ফুটে উঠল। তাই? বাহ তিতলি, তুমি তো জাদুকর। কিন্তু আজ তো জুনের 21 তারিখ, হাতে মাত্র 17টা দিন আছে। কি করবে ভাবছ? তিতলি অর্কর হাতটা ধরে বিছানায় বসলো। শোনো, আমি একটা মস্ত বড় সারপ্রাইজ প্ল্যান করেছি। আমরা আগে থেকে মাকে কিচ্ছু জানতে দেব না। আচ্ছা, 8ই জুলাই কি বার পড়ছে বলো তো? অর্ক চট করে ফোনে ক্যালেন্ডার দেখে বলল, 8ই জুলাই তো বুধবার পড়ছে। সেদিন তো আমাদের দুজনেরই অফিস আছে। থাকবে না। তিতলি চোখ টিপে বলল, সেদিন আমরা দুজনেই অফিস থেকে ছুটি নেব। বাড়িতে বসে লুকিয়ে লুকিয়ে সব অ্যারেঞ্জমেন্ট করব। মা যেন বিন্দুমাত্র টের না পান। তুমি তোমার মাসিমণি আর মামাতো ভাই বোনদের ফোন করে ওই দিন সন্ধ্যার সময় আমাদের বাড়িতে চলে আসতে বলবে। ঘরটা সুন্দর করে বেলুন আর আলো দিয়ে সাজাতে হবে। আর হ্যাঁ, মায়ের জন্য একটা স্পেশাল কেক অর্ডার দিতে হবে। অর্ক একটু চিন্তিত মুখে বলল, কিন্তু মা যদি জিজ্ঞেস করে আমরা কেন সেদিন অফিস গেলাম না? মা তো খুব খুঁতখুঁতে, ঠিক ধরে ফেলবে। আরে ওটা আমি সামলে নেব। তুমি শুধু মামা বাড়ির লোকজনকে রাজি করাও। মা তো কত বছর ওনাদের সাথে মন খুলে আড্ডা দেননি। ওনারা এলে মা খুব খুশি হবেন। তিতলি বেশ আত্মবিশ্বাসের সাথে বলল। পরের কয়েকটা দিন তিতলি আর অর্কর কাটলো চরম উত্তেজনা আর লুকোচুরির মধ্যে। লীলা দেবী যখন দুপুরে ঘুমাতেন, তিতলি তখন অনলাইনে ডেকোরেশনের জিনিসপত্র অর্ডার করত। অফিস থেকে ফেরার পথে ওগুলো লুকিয়ে নিজের ব্যাগে করে নিয়ে আসতো। একদিন বিকেলে লীলা দেবী রান্নাঘরে চা করছিলেন। তিতলি পাশ দিয়ে যাওয়ার সময় ওনাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা মা, তোমার পছন্দের মেনু কি বলো তো? মানে এমন কি খাবার যা খেতে তোমার খুব ভালো লাগে কিন্তু অনেক দিন খাওয়া হয়নি? লীলা দেবী হাসলেন। আমার আবার পছন্দের খাবার কি রে মা? তোরা যা ভালোবাসিস আমারও সেটাই ভালো লাগে। আহা বলো না মা, লুকিও না। তিতলি একটু আদুরে গলায় চাপ দিল। লীলা দেবী একটু ভেবে বললেন, ছোটবেলায় আমার মা গোবিন্দভোগ চালের ঘন করে পায়েস রেঁধে দিতেন। ওপরে একটু কাজু কিশমিশ। কত বছর সেই স্বাদ পাইনি রে। তোর শ্বশুরমশাই পায়েস একদম পছন্দ করতেন না, তাই এ বাড়িতে ওসবের চল ছিল না। তিতলির বুকের ভেতরটা কেমন যেন টনটন করে উঠল। ও মনে মনে বলল, ঠিক আছে মা, এই 8ই জুলাই তোমার সে অপূর্ণ ইচ্ছেটাও আমি পূরণ করব। দেখতে দেখতে এসে গেল 7ই জুলাইয়ের রাত। পরদিন সেই বিশেষ দিন। তিতলি আর অর্ক বিছানায় শুয়ে শেষ মুহূর্তের প্ল্যানটা ছকে নিচ্ছিল। অর্ক ফিসফিস করে বলল, কালকের জন্য কেক বুক করা হয়ে গেছে তিতলি। দুপুর 3টের সময় ডেলিভারি দিয়ে যাবে। মাসিমণিরাও বিকেল 5টার মধ্যে চলে আসবেন বলেছেন। দারুণ। তিতলি উত্তেজিত হয়ে বলল, কাল সকালে তুমি আর আমি কেউই অফিস যাব না। মা জিজ্ঞেস করলে বলবো এমনি ছুটি নিয়েছি। ব্যাস, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। মায়ের জীবনের সেরা দিনটা কাল আসতে চলেছে। 8ই জুলাই। সকাল থেকে তিতলি আর অর্কর মনে এক অদ্ভুত উত্তেজনা। অন্য দিনের মতো সকাল সকাল স্নান সেরে অফিসের জন্য তৈরি হওয়ার তাড়া নেই। দুজনের ড্রয়িং রুমে এসে বসল। লীলা দেবী রান্নাঘর থেকে চা নিয়ে এসে দুজনকে সোফায় ওভাবে বসে থাকতে দেখে বেশ অবাক হলেন। চশমাটা ঠিক করতে করতে জিজ্ঞেস করলেন, কিরে অর্ক, তোরা আজকে এখনো রেডি হোসনি যে? তিতলি, তোর অফিসের বাস তো চলে আসবে রে মা, কটা বাজে খেয়াল আছে? তিতলি চায়ের কাপটা হাত থেকে নিয়ে হেসে বলল, আরে মা শান্ত হও। আজকে আমাদের কারোরই অফিস নেই, আমরা দুজনই আজকে ছুটি নিয়েছি। লীলা দেবী চোখ কপালে তুললেন। ছুটি নিয়েছিস? দুজনে একসাথে? কেন রে, শরীর খারাপ নাকি তোদের? অর্ক, তোর কি হয়েছে বাবা?
অর্ক মায়ের হাতটা ধরে সোফায় বসিয়ে দিয়ে বলল, আরে না না মা, শরীর একদম ঠিক আছে। আসলে অনেক দিন দুজনে একসাথে ছুটি নিইনি তো, তাই ভাবলাম আজকে বাড়িতেই থাকি। এমনি ছুটি নিয়েছি মা, তুমি একদম চিন্তা করো না। লীলা দেবী একটু সন্দেহের চোখে দুজনের দিকে তাকালেন, কিন্তু আর কিছু না বলে রান্নাঘরের দিকে চলে গেলেন। ওনার মনের ভেতর খটকা থাকলেও ছেলে বৌমার একসাথে সময় কাটানোর আনন্দটাই ওনার মুখে একটু মৃদু হাসি এনে দিল। দুপুর গড়াতে তিতলি আর অর্কর আসল কাজ শুরু হলো। দুপুর 3টে নাগাদ কলিং বেল বাজতেই তিতলি প্রায় ছুটে গিয়ে দরজা খুলল। স্পেশাল কেকটা এসে গেছে। তিতলি চটপট সেটাকে এনে লুকিয়ে রাখলো, যাতে কোনোভাবে লীলাদেবীর চোখে না পড়ে। ওদিকে অর্ক আলমারি থেকে অনলাইনের আনা ডেকোরেশনের জিনিসপত্রগুলো বের করে ড্রয়িং রুমে জড়ো করতে লাগলো। বিকেল 4:30 নাগাদ তিতলি রান্নাঘরে ঢুকলো। লীলাদেবী তখন ওনাদের জন্য রাতের রুটি তরকারির জোগাড় করছিলেন। তিতলি ওনাকে সরিয়ে দিয়ে বলল, মা, আজ রাতে কিন্তু আমি রান্না করব, তুমি একদম হাত দেবে না। আর এখন তুমি এক কাজ করো, নিজের ঘরে গিয়ে একটু রেস্ট নাও। আজ সিরিয়ালগুলো একটু মন দিয়ে দেখো তো। আরে তুই অফিস থেকে ছুটি নিয়ে এসে রান্নাঘরে খাটবি আর আমি বসে থাকবো? লীলা দেবী আপত্তি করতে গেলেন। কোনো কথা শুনবো না মা, লক্ষ্মী মা, যাও নিজের ঘরে বসো। তিতলি জোর করে শাশুড়ি মাকে ওনার ঘরে পাঠিয়ে দরজাটা হালকা করে টেনে দিল। মা ঘরে ঢুকতেই বাইরে যেন একটা উৎসবের আমেজ শুরু হয়ে গেল। ঠিক 4:45টায় কলিং বেল বাজলো। অর্ক দরজা খুলতে ভেতরে ঢুকলেন অরুণা মাসি, মেসোমশাই আর 2 মামাতো ভাই বোন। কত বছর পর মামাবাড়ির লোকজনকে এ বাড়িতে এভাবে একসাথে দেখে অর্ক নিজেই খুব খুশি হলো। তিতলি সবাইকে নিচু গলায় অভ্যর্থনা জানিয়ে ড্রয়িং রুমে বসালো। সবাই মিলে হাত লাগিয়ে আধ ঘন্টার মধ্যে ড্রয়িং রুমটা বদলে দিল। সুন্দর সুন্দর টুনি লাইট আর নীল সাদা বেলুন দিয়ে দেওয়ালটা সাজানো হলো। মাঝখানে টেবিলে রাখা হলো চকলেট কেকটা। আর তিতলি ওদিকে চুপি চুপি রান্নাঘরে গিয়ে গোবিন্দভোগ চাল আর ঘন দুধ দিয়ে পায়েস তৈরি করে ফেললো, যার মিষ্টি গন্ধ সারা ঘরে ছড়িয়ে পড়তে লাগলো। সন্ধে 6:30, ড্রয়িং রুমের সব আলো নিভিয়ে দেওয়া হলো, শুধু টুনি লাইটগুলো জ্বলছিল। সবাই পজিশন নিয়ে দাঁড়িয়ে পড়ল। অর্ক মোমবাতি জ্বালিয়ে কেকটা হাতে নিল। তিতলি পা টিপে টিপে শাশুড়ি মায়ের ঘরে ঢুকলো। লীলাদেবী তখন বিছানায় বসে একটা পুরনো ম্যাগাজিন ওল্টাচ্ছিলেন। তিতলি ওনার সামনে গিয়ে দাঁড়ালো। কিরে তিতলি, রান্না হয়ে গেল তোর? লীলাদেবী জিজ্ঞেস করলেন। তিতলি কিছু না বলে ওনার হাত দুটো ধরল। মা, একটু ড্রয়িং রুমে চলো তো আমার সাথে। কেন রে, কিছু হয়েছে নাকি? ওনার গলায় একটু সংশয়। হুম, কোনো প্রশ্ন নয়, জাস্ট চোখ দুটো বন্ধ করো। তিতলি নিজের 2 হাত দিয়ে শাশুড়ির চোখ দুটো আলতো করে ঢেকে দিল। লীলাদেবী হাসতে হাসতে বললেন, কি যে করিস না তোরা, বুড়ো বয়সে যত সব আদিক্ষেতা। তিতলি ওনাকে ধরে ধরে আস্তে আস্তে ড্রয়িং রুমের মাঝখানে এনে দাঁড় করালো। টেবিলের ঠিক সামনে এনে তিতলি নিজের হাতটা সরিয়ে নিল। এবার চোখ খুললো মা। লীলাদেবী চোখ খুলতে ওনার মুখের ভাষা হারিয়ে গেল। ওনার চোখের সামনে জলজল করছে টুনি লাইটের আলো। দেওয়ালে বেলুন দিয়ে সাজানো, আর টেবিলের ওপাশে দাঁড়িয়ে ওনার দিদি, মেসোমশাই আর ভাই বোনেরা। ঠিক মাঝখানে অর্ক হাসি মুখে মোমবাতি জ্বলা কেকটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সবাই একসাথে হাততালি দিয়ে চিৎকার করে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ, শুভ জন্মদিন মা। লীলাদেবী পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। ওনার মাথা কাজ করছিল না। আজ 8ই জুলাই, ওনার নিজের জন্মদিন, যে তারিখটা উনি নিজেই বহু বছর আগে ভুলে গিয়েছিলেন। সংসার আর কর্তব্যের ভিড়ে যে দিনটার কোনো অস্তিত্বই ছিল না ওনার জীবনে, সেই দিনটা আজ এভাবে ফিরে এসেছে। তিতলি ওনার পাশে এসে ওনার হাতটা জড়িয়ে ধরে বলল, শুভ জন্মদিন আমার মিষ্টি মা। বলেই তিতলি বাটি থেকে 1 চামচ গরম পায়েস তুলে শাশুড়ি মায়ের মুখে খাইয়ে দিল। ওনার পছন্দের সেই গোবিন্দভোগ চালের পায়েস। লীলাদেবী আর নিজের আবেগ ধরে রাখতে পারলেন না। ওনার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। তিনি কোনো মতে বললেন, আমার জন্মদিন? সে তো আমি ভুলে গেছি কত যুগ আগে। তোরা
তোরা এসব কি করে করলি রে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। অরুণা মাসি এগিয়ে এসে লীলা দেবীর কাঁধে হাত রাখলেন। কাঁদিস না লীলা, তোর আজীবনের আক্ষেপ ছিল না যে তোর কোনো মেয়ে নেই? দেখ, ভগবান তোকে মেয়ের চেয়েও বড় কিছু দিয়েছে। অর্ককে একটা টেবিলে রেখে মায়ের কাছে এসে বলল, সব তোমারই লক্ষ্মী বৌমার প্ল্যান মা। আমি তো শুধু একটু লেবার দিয়েছি মাত্র। তিতলি আধার কার্ড দেখে তোমার ডেট অফ বার্থ বের করেছে। লীলা দেবী আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি দুই হাত বাড়িয়ে তিতলিকে নিজের বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরলেন। ওনার কান্না যেন আজ সমস্ত পুরনো অবহেলা আর দুঃখকে ধুয়ে মুছে সাফ করে দিচ্ছিল। তিতলির মাথায় বারবার চুমু খেয়ে ওর পিঠ চাপড়ে কেঁদে কেঁদে বললেন, তুই আমার বৌমা নস রে তিতলি, তুই আমার মেয়ে, আমার সত্যিকারের মেয়ে। ভগবান আমার সব দুঃখ একেবারে সুদে আসলে মিটিয়ে দিয়েছে তোকে আমার ঘরে পাঠিয়ে। তিতলিও ওনাকে জড়িয়ে ধরে নিজের চোখের জল মুছল আর ফিসফিস করে বলল, আমিও তো আমার মাকে ফেরত পেয়েছি মা। এবার চলো, সবাই অপেক্ষা করছে, কেকটা কেটে ফেলো চটপট। পুরো ঘরটা তখন আলো, আনন্দ আর এক অদ্ভুত ভালোবাসা রোমে ভরে উঠেছে। তিতলির শাশুড়ির হাসি মুখের দিকে তাকিয়ে মনে মনে ভাবল, টাকা পয়সা বা ধন দৌলত নয়, জীবনের আসল সার্থকতা তো লুকিয়ে আছে এই রকম কিছু অমূল্য হাসির মুহূর্তে। সত্যি, সংসারের আসল সুখ টাকা পয়সা বা জাঁকজমকে নয়, বরং পরিবারের অবহেলিত মানুষগুলোর সুপ্ত ইচ্ছাগুলোকে সম্মান জানিয়ে তাদের মুখে একটু হাসি ফোটানোর মধ্যেই লুকিয়ে থাকে। একটি মেয়ের আন্তরিক ভালোবাসাই পারে অন্যের বাড়িকে নিজের করে তুলতে এবং একজন শাশুড়ির কাছে তার সত্যিকারের মেয়ে হয়ে উঠতে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।